গল্পের নাম সন্ধি হৃদয়ে হৃদয়ে। কলমে আশরিফা সুলতানা জেবা। গল্পের শেষ পর্ব। টিনের চালে বৃষ্টির সেতার বাজছে। তারই নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দ তুলছে বৃষ্টি ফোঁটা। ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। শ্রেয়ার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া। ভালো লাগায় নিমজ্জিত। বিষাদে তিক্ততায় ভরা প্রাণে হঠাৎ করে শান্তির আগমন। এমনি এমনি ঘটেনি, ঘটিয়েছে। ওর পাশে উপস্থিত সুদর্শন সুঠাম দেহী গম্ভীরমুখ পুরুষটার জন্যই অন্ধকারাচ্ছন্ন জীবন আজ আলোকিত। কত বছর পর মায়ের পর তারই আপন কারো স্পর্শ পেল। কাপা কাপা হাতে বয়স্ক নানুর মাথায় হাত বুলিয়ে দেওয়া, কেঁদে বুকে জড়িয়ে ধরা সবটুকু যেন স্বপ্ন ওর নিকট। সবথেকে ভাবিয়েছে অহমিকার আচরণ। কত নিঃস্বার্থ ছিল প্রতিটা কথা। এখনো কানে বাজছে। নানুর কক্ষে ওর দু হাত নিজের হাতের মুষ্টিমেও নিয়েছে অহমিকা। চক্ষু কোটরে ছিল ঘোর অনুশোচনা। কণ্ঠে অপরাধের ছাপ। নতজানু স্বরে বলে, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারে ভালোবাসা হারিয়ে। তুর্যর ভালোবাসা আমি বুঝিনি। অন্যের মিছে টানে নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া। যে যুগে মানুষ স্ত্রী রেখে পরকীয়া করে বেড়ায়, ভালোবাসার মানুষকে গোপনে ঠকায়, সেই যুগে তুর্য একটা সম্পর্কের টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকারে ভালোবাসতে চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না। লাগে হৃদয়। ভালো থেকো। বারবার এখানে এসো। অপেক্ষায় থাকব। আমার শাস্তি আমার অনুতপ্ততা, যা প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে আমাকে। কয়েক পল নিস্তব্ধতায় পার করে শ্রেয়া। মানুষ বদলায়। কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো কারো পরিবর্তনে মিলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে। যদিও এ পৃথিবীর মানুষগুলো আজ গিরগিটির ন্যায় আবরণ বদল করে, ভাঙ্গে অন্য কারো হৃদযন্ত্র। সেই মুহূর্তে অহমিকাকে শক্ত করে জড়িয়ে ধরেও। নির্বাক কাটে সময়। তৎপরে চলে আসে তুর্যর সাথে। মাঝ রাস্তায় এসেই বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। পাশেই মেকানিক শপ, তাই তত একটা সমস্যা হয়নি। মেকানিক গাড়ি ঠিক করতে মগ্ন। শ্রেয়া কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে চাইতেন, থমকে যায়। নজর আটকে গেল তুর্যর চাহনিতে। নিষ্পলক দৃষ্টে চেয়ে আছে। শরীর জুড়ে আন্দোলন শুরু হলো ওর। তুর্য ক্ষীণ বাঁকালো অধর কার্নিশ। বলল, বউয়েরও কি এই শ্রাবণ ধারাতে প্রেম পাচ্ছে, যেমন করে আমার পাচ্ছে? আপনা আপনি আলগা হয়ে গেল শ্রেয়ার ওষ্ঠাধর। বুকের ধুকপুকানি নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো। তুর্য ওর চাউনি পরখ করে আফসোসের স্বরে বলে ওঠে, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজে আমার কথার শব্দ মেকানিকের কান অবধি পৌঁছাবে না। এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখবে। শ্রেয়া চোখ জোড়া বর্ষর করে তাকালো। লজ্জায় ঈষৎ পিছিয়ে গেল দেহ। ঠোঁট নেড়ে না শব্দটুকু বের করতে যাবে, তার পূর্বেই সমস্ত কায়ে শিহরণ বয়ে যায়। ছলাৎ ছলাৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরেই হাত থেকে রক্তাভ গালে। তুর্য ধমকে ওঠে, তোমার হাতের দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি। তাও একদম গভীর ভাবে। হাত সরিয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করল, মুছব না। আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধ্যের সময় চলছে। মানুষজন নেই রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁথা মুড়ি দিতে বাধ্য করেছে।
ছেলেটার কণ্ঠে ক্লান্তি, হাঁপানো স্বরে কি যেন বলে। শ্রেয়া প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি। পরবর্তীতে ছেলেটা আবারও তোরতোর গলায় বলল, গাড়ি ঠিক। তুর্য ওয়ালেট বের করে ছেলেটার টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরও বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পরিশ্রমী মুখমণ্ডলে। হাত ঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যার প্রহরের পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিল। শ্রেয়াকে নিয়ে ঝটপট গাড়িতে ওঠে বসল ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে। একটা বিষয় নিয়ে খুঁতখুঁত করছে শ্রেয়ার মন। সিটে তুর্যর দিক তাকিয়ে মিহি কণ্ঠে আওড়ালো, একটা কথা বলি। তুর্য সায় দিল সঙ্গে সঙ্গে, বলো। শ্রেয়া সাহস পেল, মনের জোর পেল। মনের কথা আর অব্যক্ত রাখে না। বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখায় উনি তেমন না। কিছু একটা আছে। ওনার লোভ নেই। থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি। শুধু নিজের করে একান্তে রাখতে চান। যাকে ওভার পজেসিভনেসও বলা যায়। ভাবির মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না। তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয়। আপনি কিছু জানেন। অনেক কিছু জানি। সেই জানাতেই আজ ভাইকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পজেসিভ হতে পারে কিংবা মানসিক দিক থেকে বিক্ষিপ্ত, তাই বলে ভাইও কি তেমন না। কিন্তু পরিবারকে এক করা আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসেবে বাবাকে কি দিয়েছি? হাজার লাখ টাকা ইনকাম করে দিলেও বাবা মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু যেটা করলে তারা প্রকাশ্যে না হোক মনে মনে তৃপ্তি পাবে সেটা আমি করব। বাবা আজ যতই অভিমান প্রকাশ করুক, তিনি মনে প্রাণে চেয়েছেন তোহাস ভাই চৌধুরী বাড়িতেই ওনার চোখের সামনে থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়। প্রশ্ন করল, সত্যিই ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুর্য গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ। মিসেস আরিয়ানার বাবা বিয়ে করেছিলেন। প্রথম মা মারা যায় হুট করে। জ্বর আসে। দীর্ঘদিন জ্বরে ভুগে বিনা চিকিৎসায় মারা যান। এতে ওনার বাবার অবহেলা ছিল। বউয়ের প্রতি টান ছিল না বললেই চলে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজে অহরহ যা দেখা যায় সেটার শিকার হন তিনি। 6 বছর বয়স থেকে দিন রাত সৎ মায়ের অত্যাচার। ওনার 12 বছরের মাথায় বাবা ও সৎ মা দুজনেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারান, সাথে 3 বছরের ছোট্ট ভাই। সৎ ভাই। কিন্তু একটা ভীতি খুব ভয়ঙ্কর ভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি, এবং তা হল সৎ মা মানেই খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয়। সেই থেকে এমন। যেদিন জেনেছে তোহাস ভাইয়ের সৎ মা আছে সেদিন থেকেই একটু একটু করে তাকে আলাদা করে ফেলেছে। ভয় পেতেন ভাইকে হারানোর। ভাবতেন আমরা সবাই খারাপ, কেউ তোহাস ভাইয়ের আপন না। তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সবার থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানার ভাষায় যাকে বলে আগলে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাসা বাঁধতে পারে। সত্যিই তো মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। আরিয়ানার ভীতিটা ভুল না। তবে ওর এই ভীতি কতজনের সুখ কেড়ে নিয়েছে। বাবা মা ছেলের মধ্যিখানে তুলেছে দেয়াল। অস্ফুট নড়ে উঠল শ্রেয়ার দুওষ্ঠ। জিজ্ঞেস করল, আপনি এসব কবে জেনেছেন? তুর্যর রাগে মাথা গরম হয়ে উঠল। এই মেয়ে কি দেখছে না সে ড্রাইভ করছে? সাধে কি গাধি বলে? রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, এটাই আপনার প্রশ্নের শেষ উত্তর দেব। এরপর আমার ড্রাইভ করা অবস্থায় আর একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া শুকনো ঢোক গিলে। তুর্যর এক পলকের রোষপূর্ণ চক্ষুদয়ের চাহনি পড়ে ওর কম্পনরত ওষ্ঠে। প্রশ্ন করবে না আর।
একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। তোহাস ভাইয়া কানাডা গিয়ে আস্তে ধীরে বুঝতে পারে। মিসেস আরিয়ানার এ বিষয়টা বিয়ের আগে ধরতে পারেনি ভাইয়া। পারবেই বা কিভাবে? তখন তো আর আরিয়ানাকে মায়ের মুখোমুখি করা হয়নি যে ভিতরকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। এখন আগের থেকে কিছুটা নরমাল। তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বউটা যদি এমন হতো। শেষমেশ তুর্যর ফিচেলমাখা স্বরে লাজুক হাসে শ্রেয়া। ও ভালোবাসে, মারাত্মকভাবেই ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূর করে রাখবে। মনে মনে ঠিক করে নিল আরিয়ানাকে বুঝাবেও। যত্ন করেই বুঝাবে। ওর অতীত বলবে। আপনজনের সান্নিধ্য কত মধুর হয় সেটার মর্মার্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন সঠিক বুঝোদাতার অভাবে মানুষের অনেক ভুলই ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষ পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টি মাথায় নিয়েই আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নুরুল চৌধুরীর বন্ধু বলে কথা, তাই এক ডাকেই কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহরিমা রুম ছেড়ে বেরিয়েছেন। ত্রিহার সাথে হাতে হাতে নাস্তা রাখছেন উকিল সাহেবের সামনে। কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তোহাস। তখন চেয়েও পারেনি দরজায় একটা টোকা দিতে, মায়ের সম্মুখীন হতে। কি বলে ক্ষমা চাইবে? কিভাবে শুরু করবে কথা? আদৌ সে কি মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তর জ্বলছে তার। পুরে ছারখার হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহরিমা একবারও ফিরে তাকায়নি তার দিকে। তুর্য কাপড় পাল্টে ভেজা চুলে হাত বুলাতে বুলাতে নেমে আসলো। তার পিছন পিছন শ্রেয়া ও প্রিয়। যেহেতু সম্পত্তি ভাগ হবে নুরুল চৌধুরীর আদেশ মোতাবেক সবাই আছেন। আরিয়ানা উপর থেকে চেয়ে আছে। এ সংসার, এই বাড়ির একটা ইটও ওর চায় না। তোহাস ওকে জোর করে নিয়ে এসেছে। ও শুধু তোহাসকে নিয়ে, তিতিশাকে নিয়ে সুন্দর ছোট একটা পরিবার চায়। সবাইকে ভয় হয়। সারাক্ষণ মনে হয় তোহাস তিতিশাকে ছিনিয়ে নিবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখল। বলল, আমাকে ততটুকু সম্পত্তি দিলেই চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার মাথা গুজার ঠাঁই হবে। বাকি সব আয়ুষ ভাইকে দিয়ে দিন। হিসেবে আয়ুষ বেশি পাও না, কারণ চাচার ভাগের তার অংশীদার কেবল সে। আর আমাদের অংশ থেকে ভাইকে বেশি দিন। আয়ুষ হেসে উঠল। হেসেই বলে, আমি রাক্ষস না ভাই। কোনোমতে লেকচারারের চাকরিটা করে যেতে পারলেই চলে। তোহাস ভেঙে পড়ে ভিতর থেকে। সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফা ছেড়ে দাঁড়িয়ে বহু কষ্ট বলে উঠল, আমাকে তোমার সাথে থাকতে দিলেই হবে বাবা। সম্পত্তি লাগবে না। এসব ভালো লাগছে না আমার। পরক্ষণেই মেহরিমার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু হাসলেন মেহরিমা। বললেন, নিয়ে নাও। তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব। তবুও থাকো এখানে। অশ্রুকণা দলা পাকিয়ে স্বর্ণালী রোধ করে বসে তোহাসের। দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দন মিশ্রিত গলায় বাক্যগুলো উচ্চারণ করে। তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাব না মা। কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না। অনুশোচনা নিয়েই আমি তোমাদের সাথে থেকে শাস্তি ভোগ করতে চাই। মা ডাক মধুর। আমাকে জন্ম না দিলেও যেমন আপন করে বড় করেছ, তেমনি আরিয়ানাকে আল্লাহ সেই পরিস্থিতিতে ফেলেছে। ও হয়তো অসুস্থতার জন্য এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি, কিন্তু সেও জন্ম না দিয়েও মা। নিজের অন্যায় বুঝার জন্য এর থেকে সুন্দর আর কি হতে পারে। তোরতোর করে গরম নোনতা জল নেমে গেল আরিয়ানার কপল বেয়ে। শ্রেয়াসহ সকলে স্তব্ধ। কি বলছে তোহাস? মেহরিমার কণ্ঠ থরথর করে কেঁপে ওঠে।
গলায় ভেজা ভেজা ভাব, চোখের চাউনিতে দ্বিধা, অসহায়ত্ব। তিনি কখনো এমন চাননি। এমনকি আজ অবধি মনে মনেও একটা খারাপ ভাবনা আনেননি তোহাসের জন্য। বরঞ্চ প্রাণ ভরে দু হাত তুলে শুধু তার মঙ্গল কল্যাণই চেয়ে গিয়েছে। এ বাড়িটা পুনরায় ভরে উঠুক তা চেয়েছে। নুরুল চৌধুরীর মুখের দিকে আওর চোখে তাকালেন। তার মুখভঙ্গিও স্বাভাবিক নয়, প্রবল উত্তেজনা, চিন্তা স্পষ্টত। মেহরিমা সাবলীল গলায় বললেন, তিতিশা তো আরিয়ানারই মেয়ে। আরিয়ানার মেয়ে, কিন্তু ওর গর্ভ থেকে জন্ম নেয়নি। তিতিশা সারোগেট বেবি। মিসক্যারেজের পর জটিলতা দেখা দেয় আরিয়ানার। ডাক্তার জানান আরিয়ানার গর্ভ বেবির জন্য উপযুক্ত নয়। এতে অত্যন্ত রিস্ক। তাই অন্য মাধ্যমে বেবি নিতে বাধ্য হই আমরা। সবাই বাবা মা হতে চায়, আমরাও চাই। সে কারণে সারোগেসি পদ্ধতি ব্যবহার করি। তিতিশা আরিয়ানার মেয়ে, কিন্তু অন্যের গর্ভে জন্ম নেওয়া এটা পর হওয়ার মতো না। আমিও তো অন্য কারো গর্ভের। তবুও তুমি আমাকে আপন করেছ। তিতিশার বেলায়ও ঠিক তা। আরিয়ানা মানসিক দিক থেকে অসুস্থ, সেটা আমি কানাডা যাওয়ার পর টের পাই। এখানে ওর দোষ নেই, সম্পূর্ণ অপরাধী আমি। একটা মেয়ে বললেই কেন আমি মায়ের স্নেহ ত্যাগ ভুলে তার মোহে ভেসে যাব? তার মানে ঘাটতি আমার মাঝে রয়েছে। আমি এ বাড়ি ছেড়ে হারে হারে টের পেয়েছি আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কতটা কষ্ট হয়। দয়া করে সম্পত্তি ভাগ করতে হবে না, আমাদের এই বাড়ির এক কোণায় রাখলেই হবে মা। তবুও আমার আর কিছুই চাই না। কথাগুলো বলে তোহাস নুরুল চৌধুরীর দিক ছলছল দৃষ্টি মেলে ধরে, পুনর্বার বলে, কিছু লাগবে না বাবা, শুধু শোধরানোর সুযোগটুকু দিলেই চলবে। আমরা আমাদের শাস্তি পেয়েছি। আরিয়ানার সুস্থ হতে সময় লাগবে, ওকে একটু সময় দিও। তোমরা ওর ব্যবহারে কষ্ট নিও না প্লিজ। তোহাস নিজের কথা ব্যক্ত করে উপরে চলে এলো। দেখল আরিয়ানা চক্ষুকোটরে জল নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে চেয়ে আছে। হাতের মুঠোয় পুরে রেখেছে ওড়নার কিছু অংশ। তোহাসের বুকটা ধক করে উঠল। সে নিরুপায় ছিল, ভীষণ অসহায়। একদিকে পরিবার, অন্যদিকে স্ত্রী। আরিয়ানার কথা মোতাবেক তাকে সম্মান দিয়ে এ বাড়িতে এনেছে, তবুও মেয়েটা থাকতে চাইছে না। এখানে এসে বারংবার ভয় সেটে যাচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওর হাতটা ধরে রুমে নিয়ে এলো, দরজা লাগিয়ে ওকে বিছানায় বসালো। নিজে বসে নিচে। বিছানায় তিতিশা নিশ্চিন্তে ঘুমে মগ্ন। যদি মেয়েটার ঘুম ভেঙে যায়, সে কারণবশত তোহাস নিচু মোলায়েম স্বরে বলল, তোমাকে বুঝাতে বুঝাতে হাঁপিয়ে গেলাম, তবুও আমি তোমাকেই চাই। শুধু তোমাকে না, আমার পরিবারকেও চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো। বিশ্বাস করো, আমাদের কেউ কেড়ে নিবে না, কেউ না। একবার তো তোমার জন্য সব ছেড়েছি, এবার না হয় আমার জন্য এখানে থাকো প্লিজ। আরিয়ানা নিরুত্তর। আখিপল্লব নড়ছে, তিরতির করে, হয়তো রোদন আটকানোর প্রয়াস। তোহাস নিজের সুপুষ্ট হাতের বৃদ্ধাঙ্গুল আলতো, খুব আলতোভাবে ঘষে দিল কোমল ত্বকে, চোখের নিচের কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে, একদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্যের আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক নিকৃষ্ট ভীতি ওর মনের মায়া ভালোবাসা অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। এখন সে শুধু বুঝে নিজ স্বার্থ। এতেও লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেটা সম্পর্কে অবগত নয়। মেঝে ছেড়ে আরিয়ানার পাশে বসল তোহাস। ওর মাথাটা বুকের বা পাশে ধরে বলল, একটু কষ্ট করো, তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরনো তুমিকে দোষারোপ করবে আগে কেন এমন ছিলে, কেন আপনজনের সাথে থাকা হয়নি তা ভেবে। পরিবারের সবার নিকটস্থ আরিয়ানার অসুস্থতার ব্যাপারটা খোলাখুলি করল তুর্য।
শুনেই কেঁদে দিলেন মেহরিমা। নুরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করে গুরুগম্ভীর ভাব আটলেন কণ্ঠে। জানালেন সবাই যেন আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে। আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো এতদিনে সে, কিন্তু পরিস্থিতি কারোই অনুকূলে ছিল না। শ্রেয়া অত্যন্ত খুশি হল শ্বশুর মশাইয়ের আদেশ শুনে। সেও চায় একটা মানুষ যতই খারাপ হোক তাকে একটা ভালো হওয়ার সুযোগ দেবার। তাই বলে বারবার নয়, স্রেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোর আর যা ভালা লাগে কর, তাও যদি ওই ডাইনি শোধরায়। নুরুল চৌধুরী নম্র কণ্ঠে হাঁক ছাড়লেন, আম্মা। আম্মা কি কথা কইবি না? তোরার মতন আমার ভিতরে এত দরদ নাই। মেহরিমা ঠান্ডা গলায় বলল, তবুও আপনি কিছু বলবেন না আম্মা? মেয়েটার ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতাছ বউ, যাক তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলার বউটা আস্ত মাখন। তার ভালা ভালা আচরণে এ বাড়ির সবার তোমারও মন গলে গেল। আজ আমার নিজের উপর গর্ব হইতাছে, এই মায়ারে তুর্যর বউ কইরা আইন না। তোমার পোলা বউ পাইয়া এত খুশি, এখনো আমারে একটা ধন্যবাদও দিল না। তুর্য ভুরু কুচকে তাকালো, অধর জুড়ে হাসি। ঠোঁট ক্ষীণ বাকিয়ে বলল, ধন্যবাদ ফাতু, আমার বউ বলতে হবে। নুরুল চৌধুরী ও আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠে গেলেন। মেহরিমা ও ত্রিহাকে নিয়ে রান্নাঘরে গেলেন। দুপুরে তোহাস খায়নি। ফাতেমা ভেঙচি কাটল, না না, আপনার বউকে বলেন তার মিষ্টি হাতে আমারে একখানা পান বানাইয়া খাওয়াইতে। রহিমা পাশ থেকে বলল, আম্মা আমি বানাই দেই। রেগেমেগে উঠল ফাতেমা, তোরে বলছি। মৃদু হেসে শ্রেয়া পানের ভাটা আনতে চলে গেল। তুর্যর রসকসহীন স্বর, সুযোগে আমার বউকে খাটানো। এই মহিলা পরিবর্তন হবে না। সকলে ড্রয়িং রুম ছাড়লেও ফাতেমা, রহিমা ও প্রিয়ও রইয়ে গেল। খানিক সময় বাদে শ্রেয়াও আসে পানের ভাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলল, তাড়াতাড়ি আয় মাইয়া। ওই প্রিয়ও তুইও আয়, দুজন আমার দুই সাইডে বইয়া পড়, জরুরি কথা আছে তোরার লগে। হতবিহব্বল নেত্রে একে অপর পানে তাকায় প্রিয় ও শ্রেয়া। দুজনেই ফাতেমার দুপাশে বসে পড়ল। মোক্ষম সময় লুফে নিজের কথা পারল সে। ফিসফিস করে বলল, সামনের লাইগা দুজন কি ভাবছিস? পোয়াতি হইতে মন চায় না। আগে আমাদের দাদি শাশুড়িরা কত বুঝাইতো কেমনে জামাইরে আঁচলে বাঁধা যায়, কত কি। এখন তো আপডেট যুগ, বিষম খেলো উভয়। রহিমা কান পেতে শোনার চেষ্টায়। ফাতেমা চৌধুরী যখন মিনমিন করে তখন সাথে বসা মানুষ বাদে কেউই শুনতে পায় না। লজ্জার চিহ্নরূপে রক্তিম প্রলেপ পড়ে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। প্রিয়ও এখন হাসছে, মিটমিট হাসি। ফাতেমা ব্যঙ্গ করল, বলল, শরম হাসি বাদ দেন আপনারা, যা কইছি মন দিয়ে শুনেন। এই শ্রেয়া এতদিনে এক বাচ্চার মা হইয়া যাইত। আমার সব নাতিদের বাচ্চা কাচ্চা দেইখা মরতে চাই আমি। পদ্ধতিবাদ, জামাই পটাইয়া মা হইয়া যা দুইজন। লজ্জা জলাঞ্জলি দিয়ে দিল প্রিয় তৎক্ষণাৎ। ফাতেমাকে দুই হাতের বাঁধনে জড়িয়ে নিয়ে নির্লজ্জ আনন্দপূর্ণ গলায় ঈষৎ চেঁচিয়ে ওঠে, আহা দাদি, আপনি একদম আমার ধাঁচের। বাঁচতে লজ্জা রাখতে নেই। উপদেশ মেনে নিলাম। এখন হাবাগোবা চার চোখ লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব। কপাল চাপড়াতে অভিলাষ জাগছে শ্রেয়ার। এত ঠোটকাটা মানুষের ভিড়ে ও যে কেমন করে এলো। ব্যাপারটা অতীব বিস্ময়ের। অতীব। একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা নেমে আসবে। সৌন্দর্যে মোহিত করে নিংড়ে তুলবে দুহৃদয়। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে দুই জোড়া চোখ।
চুম্বকের ন্যায় আকর্ষণ বাড়তেই থাকবে। সেকেন্ড, মিনিট সময়ের পর সময় বৃদ্ধি পাবে, ছটফটানি, অন্তরের উচাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগলকরা। ছাদে দাঁড়িয়ে মধ্যরাত্রিতে চাঁদ দেখছে আয়ুষ। প্রিয়র মাথাটা আয়ুষের চওড়া বক্ষে ঠেকানো, বদনে তৃপ্তির ছাপ, শান্তি, সুখ। প্রিয় মানুষ পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়, দূরে গেলেই যেন অশান্তির ঝড় দাউ দাউ করে, অগ্নিস্ফুলিঙ্গ জলে অন্তপুরে। তাই তাকে মানসিক শান্তি বলে অভিহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতে অক্ষি নিমিলিত করে রেখেছে প্রিয় আয়ুষ ওর কর্ণ দুয়ারে মুখ ছুঁয়ে বলে, আপনার জোছনা বিলাসের সমাপ্তি কখন ঘটবে? কেন তোমার ভালো লাগছে না? ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। প্রিয়র কপালে চিন্তার রেখা পড়ে। উল্টো ঘুরে আয়ুষের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে, আরো অনেক বেশি শক্ত করে চেপে ধরে বলে, এই অল্প আলোতে আমার ভিতরে কি চলছে বুঝবে তুমি? প্রিয়র চিন্তিত ব্যগ্র স্বর, এভাবে না হলে কিভাবে বুঝব? বুদ্ধি বাড়িয়ে। আয়ুষের সোজা উত্তর। প্রিয় প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী। শুধু চশমা পড়লেই ব্রিলিয়ান্ট ভাব হয় এমন না। আমার বুদ্ধির সাথে টক্কর নিলে তুমি শূন্য। তাহলে আমার ভিতর এখন কি চলছে বলো? আয়ুষের প্রশ্নে প্রিয় কয়েক পল ভাবল, ঢের ভাবল। পরক্ষণে লাজুক স্বরে বলল, জোছনার চাদরে মুড়িয়ে বউয়ের সঙ্গে গভীর রোমাঞ্চ করার ইচ্ছে। আয়ুষ ফিক করে হেসে দিল। ওর সম্পূর্ণ দেহটা শূন্যে তুলে বলল, তুমি আসলেই খুব বুদ্ধিমতী ও কিউট বউ। এ বাড়িতে আসার 3 দিনের মাথায় নিজ থেকে আরিয়ানা শ্রেয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। বিছানার উপর থাকা এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমিরাতে রাখছিল শ্রেয়া। আকস্মাৎ নজর দরজায় যেতেই বলে, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভিতরে আসুন। দোনমনো করে ভিতরে ঢুকে আরিয়ানা। কোলে তিতিশা ওর শাড়ি খামচে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়িয়ে অনুমতি চাইল। ওকে নেই। আরিয়ানার সহজ সরল উত্তর, নাও। হতবাক স্থবির শ্রেয়া। অবাক বেশ। তিতিশা এক প্রকার ঝাঁপ দিয়ে পড়ল ওর বুকে। কিন্তু শ্রেয়ার চমক অটল। ও পরিবর্তন দেখছে। কিঞ্চিত পূর্বের আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানার স্বীকারোক্তি। চেষ্টা করছি তোহাসের জন্য সবার সাথে মেশার। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ ভালোবাসার মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, যেমনটা তোহাস ভাইয়া করেছিল আপনার জন্য বাবা মার ভালোবাসার বিসর্জন দিয়ে। তবুও প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। তুর্য চলে গিয়েছে, তুমি যাও নিজে। ভার্সিটি অফ। আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়ে যায় শ্রেয়ার। তাড়াতাড়ি করে বিছানার পাশের পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। তুর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টে। তাজ্জব বনে গেল। ভার্সিটি খোলা থাকায় গতকালই চলে যেতে হয়েছে তুর্যর। শ্রেয়ার খারাপ লাগলেও অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এ সময়টা পরিবারের পাশে থাকাই উচিত। ওর জন্য প্রিয়ও রইয়ে গিয়েছে। ইশারায় কাছে ডাকল তুর্য। টেবিলের কাছে যেতেই কলটা কেটে দেয়। বাকরুদ্ধ শ্রেয়া। এই বলে ভিডিও কলে থাকো এই আবার কাছে ডেকে ফোন কেটে দেয়। নিমিষেই ফোনটা আবার ঝংকার শব্দ সৃষ্ট করে। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চুপে সবটা দেখছে। খারাপ লাগছে না ওর। ভালোবাসা দেখতে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতেই তুর্য অনতিবিলম্বে লহু স্বরে বলে উঠল, আমার একটা দাঁতের স্পর্শে তুমি কুকড়ে যাও শরমে, অথচ তিতিশা ঘাড়ে খামচি দিল টেরি পেলে না। ব্যাপার কি বলো তো? আমার বেলায় ইচ্ছে করে বেশি বেশি আদর পাওয়ার জন্য।
ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোন কেটে দিল শ্রেয়া। হৃদস্পন্দন ক্রমশ উতলা হয়ে উঠছে। এই হেয়ালিপোনা কবে ছাড়বে এই পুরুষ? বুড়ো বয়সে আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তিতিশা ওর চেহারার সর্বাঙ্গে ছোট ছোট হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সোফায় বসে এতিমখানার যাবতীয় খরচপত্রের হিসেব করছেন মেহরিমা ও ত্রিহা। এতকাল যাবৎ এই দায়িত্ব ছিল মাদারের, তিনি একা হাতেই সবটা সামলাতেন। কিন্তু নতুন যেই মাদার এসেছেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। সবকিছুতে কেমন গরমিল লাগিয়ে ফেলছেন। তাই এই মাসের হিসেবটা নিজেরা করে পরের মাস থেকে একজন বিশ্বস্ত লোক রাখার সিদ্ধান্ত নিলেন নুরুল চৌধুরী। তাছাড়া এখন তোহাস আছে। তুর্য, তোহাস, আয়ুষের উপর এতিমখানার দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহরিমা মিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাত ছেড়ে বললেন, দুজন দাঁড়িয়ে কেন? বসো। একটুখানি বিব্রত হল আরিয়ানা। আসার পরমুহূর্ত হতে সে একটি বারের জন্যও মেহরিমার সঙ্গে কথা বলেনি। কেবলমাত্র খাবার টেবিলে নুরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে। ব্যাস এতটুকুই। মনের গহ্বরে হাজারো শঙ্কা জাগলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসল। হাসিটা কেমন চাপা চাপা। ধীরস্থির মন্থর গতিতে মেহরিমার পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টাই বিধে শ্রেয়ার কাজল চক্ষে অধৈর্যরা ক্ষীণ ছড়ায়। পুরোপুরি না পারুক আরিয়ানা চেষ্টা তো করছে। চেষ্টাটাই বা কয়জন করতে জানে? প্রচেষ্টার অভ্যন্তরে যেতে যেতে কোনো এক সময় গাঢ়ভাবে জড়িয়ে যাবে আপনের মায়। অতঃপর অত্যধিক অসম্ভব ব্যাপার হয়ে উঠবে সেই ইন্দ্রজাল। মোহমায়া কাটিয়ে ওঠা পারে না কেউ। পারে না এমন জাল হতে বেরিয়ে আসতে। সাময়িক কালের নিমিত্তে আসলেও অন্তর্জলে ওঠে হুটহাট করে কোনোরকম আগমনী বার্তা না দিয়ে। যেমনটা তোহাসের দ্বারা হয়নি। সেও অনলে জ্বলেছে, আপনজনের টানে ছুটে এসেছে। শ্রেয়ার মানসলোকে কয়েকটা বাক্যের রচনা হয় তৎক্ষণাৎ। শহরতলি জুড়ে মিলন কাহিনীর ছড়াছড়ি থাকুক। কানে কানে বিনিময় করুক প্রণয় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয়, শুভ্র রং থাকুক। হৃদয়ে হৃদয়ে বিচ্ছেদ নয়, সন্ধি হোক। মেহরিমা চৌধুরীর গলা শোনা যায় পুনর্বার। অত্যন্ত মমতা মাখানো সেই কণ্ঠে। শ্রেয়াকেও বসার জন্য ডাকছেন তিনি। চিত্তপটে অনাবিল শান্তির সমীরণ বয়ে যায়। দিন, কাল, ক্ষণ সকল কিছু বদলে গেল। পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ কোমলতায়। মেহরিমার স্মরণালীতে মামা আদুরে ভাব খুঁজে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহার লক্ষ্যে বলল, আয়ুষী কবে আসবে চাচি? নানুর বাড়ির বেড়ানো শেষ হয়নি। ত্রিহা উত্তরে জানালেন, চলে আসবে আজকেই। ফোনেই তোহাসের আসার কথা শুনে পাগল হয়ে যাচ্ছিল। মা অসুস্থ, তাই ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব ওকে নিয়ে আসার জন্য। তিতিশা ঘাড় কাত করে ক্ষুদ্র আখিদয়ে নির্নিমেষ চাহনি নিবন্ধ করে রেখেছে মেহরিমার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তেই চুপিসারে তিতিশার হাতের মুষ্টিমেয় পুরে দিল মেহরিমার শাড়ির একটুখানি অংশ। নিমিষেই আঁচলে টান অনুভব করতেই নিজের পাশে তাকায় মেহরিমা। ওনার মুগ্ধতা ভরপুর দু চোখ দেখে লাল লাল ওষ্ঠ যুগল ছড়িয়ে খিলখিল করে হাসে তিতিশা। কি সুন্দর প্রাণখোলা হাসি। সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচল টেনে বারংবার দাদির কোলে যেতে ইচ্ছে প্রকাশে মগ্ন তিতিশা। কিন্তু মেহরিমা নেওয়ার সাহস পাচ্ছেন না। ভীতি জাগে, ভয়ঙ্কর মারাত্মক ভীতি। যদি আরিয়ানা ক্ষেপে যায়। ওর যেই মানসিক অবস্থা, আকস্মাৎ রেগেমেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনো তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেননি তিনি। কিন্তু আজ ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে কশ্চিনকালেও ভাবেননি তিনি। না এনেছিলেন এমন প্রত্যাশা কল্পনায় কিংবা স্বপনে।
দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পড়েছে কারো ছোঁয়ায়। চমকপ্রদ সকলে। আরিয়ানার হাত ওনার হাতের উপর। নিচু কণ্ঠে সে বলল, তিতিশা আপনার কোলে আসতে চাইছে। নিচ্ছেন না কেন আম্মা? নয়নাভিরাম চাউনি শ্রেয়ার। মেহরিমার চোখে অশ্রু টলমল করছে। আম্মা। বিয়ের পর একটা বারও এই সম্বোধন করেনি আরিয়ানা। এত বছর পেরিয়ে এসে আজ করল। ডাকটা কত মধুর। শ্রেয়ার কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে জড়িয়ে ফেললেন তিনি। ক্রন্দনরত গলায় বার কতক বললেন, আমার নাতনি, আমার তোহাসের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশি উৎফুল্লতা যেন ওনার সমগ্র সত্তা জুড়ে। আরিয়ানা নিজেকে তটস্থ করে নেয়। এ কয়দিনে অনেক কথা গুছিয়েছে। এক এক করে আওড়াতে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আমি এখনো ঠিক পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়। হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব, অনেক চেষ্টা করব আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটার শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজ আপনার জন্য নয়, বরং আমার উল্টো পাল্টা ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি ছোট থেকে মানসিক রোগী আমি। তোহাস ট্রিটমেন্ট না করাতে নিলে, সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা করছি সব সঠিক, অন্যরা শুধু ক্যারে নিতে চায়। আপনাকে দেখলে জেদ কাজ করত। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুবই কঠিন। টেনে টেনে বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত। তাই কোনোভাবেই মেনে নিতে পারতাম না। দেখলেই মাথাটা ব্যথা করত, সবকিছু এলোমেলো লাগত। ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের সাথে অন্য ওষুধও ছিল যা প্রেগন্যান্সিতে খেলে ঝুঁকি আমি রাগের চোটে খেয়ে ফেলি। তখনও আমার মনে ভাবনা জাগে আপনার জন্যই এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিছু হতো না। সবকিছুর জন্য আমি দায়ী আম্মা। আপনাদের কষ্ট দিয়েছি আমি, বছরের পর বছর তোহাসকে আপনাদের কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয় আগে কেন আমার চোখে ছাউনি পড়েছিল। আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়ার হাতটা আমার মাথায় রাখুন। সত্যিই নিরুপায় ছিলাম আমি। হিংসা, অসুস্থতা আমাকে কাবু করে নিয়েছিল। তোহাস এখনো ভালো করে হাসেনি। ও শান্তির হাসি হাসতে পারে না আমার জন্য। ও বোধ হয় ভাবে আমি এখানে ভালো নেই। কাউকে ভালো রাখতে পারছে না সে। আমাকে ওর মুখে হাসি ফুটাতে সাহায্য করুন আম্মা। আমিও স্বচ্ছ নির্মল একটা জীবন চাই আপনাদের সাথে। আকুতি মিনতির স্বর আরিয়ানার। অবাধে অক্ষি কার্নিশ হতে জল গড়াচ্ছে। আজ কোনো ছলনা নেই। আছে নিঃসংশয় আবেদন, আপনজনকে খুশি রাখার প্রয়াস। ত্রিহারও চোখ ভরে আসে জলে। মেহরিমা যথেষ্ট শক্তপোক্ত ধাঁচের মানুষ। নুরুল চৌধুরীর চেয়ে এ ঘরের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়নি স্বামীর সান্নিধ্যে। মাথায় একটাই কথা আটকা পড়ে যায়, কোনো এক সময় তার স্বামীর রাজ্য জুড়ে অন্য এক রানীর বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হয় আস্তে ধীরে। উনিও এমনটাই করেন। তবে তার পশ্চাতে অনেক ধৈর্য, ত্যাগ, বিসর্জন রয়েছে। তিলে তিলে ধাতস্থ হয়েছেন, নিজেকে সামলেছেন, পরিস্থিতি অনুযায়ী শিখেছেন কঠোরতা। এ মুহূর্তেই সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে বললেন, আর কাঁদবে না আরিয়ানা। অতীতে পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমান সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গিয়েছি, তুমিও যাও।
মনে রাখবে তুমি ও শ্রেয়া আমার কলিজার কলিজা। তোহাস তুর্য যেমন আমার কলিজার অংশ তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমনি এমনি বলছি না, আমার ছেলেদের ভালোবাসা দেখেই বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর দিব, তাতেই আমার ছেলেরা সুখী, সেটা আমি জানি। আমি শ্রেয়ার সাথেও অন্যায় করেছি। দুজনে না হয় এখন আমাকে একজন ভালো শাশুড়ি বানিয়ে দিও মিলেঝিলে। শেষের কথায় হাসির ঝিলিক। শ্রেয়া ও আরিয়ানার চোখাচোখি হতেই উভয় একই সঙ্গে সমস্বরে চিৎকার করে ওঠে, বলে, আম্মা আপনি বেস্ট। মেহরিমা চৌধুরী ভাব নিলেন, বললেন, আইনো পুত্র বধূরা। প্রিয়ও সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মুও বেস্ট, আর আমিও ওনার একমাত্র ছেলের একমাত্র সুযোগ্য বউ। ঠোঁট দুটো নড়ে উঠল ত্রিহার একদম। ঢেউভাঙা হাসির শব্দে শব্দে মুখরিত চৌধুরীর বাড়ির চার কোণ। সাজবেলা নেমেছিল সবে, তন্মধ্যে এসে বাড়ি মাথায় তুলে ফেলেছে আয়ুষী। মেয়েটা নরম স্বভাবের হলেও বেশ পটু, বিশেষ করে অন্যদের সাথে মিশে যেতে। এসেই আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছে। দাবি করেছে ভাইদের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। তুর্যকেও ফোন দিয়ে বলেছে এক্ষুনি আসতে, কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ মন খারাপেরা শুধু আয়ুষীর জন্য নয়, আরও একজনের অন্তর্দেশেও এসেছে, এবং সেই জন হল শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখে না তুর্যকে। খুব করে বলতে চায় চলে আসুন না, কিন্তু পারে না লজ্জায়। যখনই এটা বলবে তুর্য এমন কথা শোনাবে যেটা হজম করাই হবে কষ্টকর। তার চেয়ে মৌনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল হয়ে আরিয়ানা, তোহাস, আয়ুষ, প্রিয়ও বসে আছে। আয়ুষী বসেছে দু ভাইয়ের মধ্যবর্তী স্থানে। ঘোর রজনীর প্রহর চলছে। মধ্যরাত্রিতে মুড়ি মাখা খাওয়ার বিষয়টা তাও তন্দ্রা একপাশে ফেলে খুবই আশ্চর্যজনক, তবে বেশ মজারও। বোলটা সবার মাঝে রেখে ও বসতে নিল প্রিয়র পাশে, কিন্তু পারল না। তোহাস বাধা দিয়ে বলল, ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ, মোবাইলটা ভুলে ওইদিকেই রেলিং এর উপর রেখে এসেছি, এনে দিবে? এখন মনে হলো, জি ভাইয়া, এখনই নিয়ে আসছি। শ্রেয়া যেতে নিয়েও তীররেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিট হাসছে। হাসিগুলো নিঃশব্দ, কিছুই ঠাউর করতে সক্ষম নাও। গোলমেলে লাগছে সবটা। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগল। এসেই চক্ষু ছানাবড়া, কাঁপুনি দিয়ে ওঠে সমস্ত তনু। ওষ্ঠদয় ফাঁক হয়ে অস্ফুট বেরিয়ে আসে প্রশ্ন, আপনি? সম্মুখে নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়ার কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণেন্দ্রিয়ই হয়নি, বরঞ্চ ছাই কালার শার্টের উপরের বোতামটা খুলে বলল, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কি করতে হলো। নিজের বাড়িতেই লুকিয়ে ছাদে আসলাম, লং জার্নি, সব মিলিয়ে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে আসো। বুকে মাথা রেখে একটু ভিতরটা শান্তি করে দিয়ে যাও তো, নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না মিসেস শুভ্রপরি। আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেলে কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তুমি শ্রেয়সী। ভিতরটা জ্বলে যাচ্ছে। নিবিড় নির্জন বিভাবৃতে ছাদের অপর পাশ হতে মৃদুমন্দ জ্যোতি আসছে যেন ভেসে ভেসে। চমকিত শ্রেয়ার শিরা উপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরনো অভ্যেস ক্ষণে ক্ষণে কিংবা আকস্মিক নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিস্ময় ভয়ে গলায় শুষ্ক শুষ্ক ভাব হয়। কণ্ঠনালী শুকিয়ে কেমন কাঠ কাঠ হয়ে যায়। শ্রেয়ার এই অভ্যেসটা বদলায় না। ধীর গতিতে পদলি ছাদের মেঝেতে ছুঁয়ে এগিয়ে এলো তুর্যর সান্নিধ্যে।
বুকটা থরথর করে কাঁপছে। একটা দমকা হাওয়া বয়ে গেল সেই সময়টাতে। এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গে শিরশির অনুভূতি জাগিয়ে তুলে মুহূর্তেই। তুর্যর বুঝি তর সইল না। লাজুক হাসি নিয়ে স্থির নেত্রে নিম্নে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাচকা টানে বুকে মিশিয়ে নিল। হকচকিয়ে গেল। নিশ্চল চাহনি পড়ল তুর্যর আংশিক উন্মুক্ত বক্ষে, উতলা হয়ে পড়ল অভ্যন্তর। সমস্ত কায় প্রবল উত্তেজনা। তুর্যর কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকতেন আমি যাওয়ার পর, এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সদা প্রাণবন্ত। অতীতে কতটুকু হেসেছে, কি পরিমাণ কেঁদেছে তা আমার মাথা ব্যথা নয়। আমার সার্থকতা তাতেই যে আমি আমার অর্ধাঙ্গিনীকে কতটুকু সুখে রাখতে পেরেছি। তার হৃদয়স্থলে আমার দ্বারা কতবার হিম শীতল বাতাস বইয়ে গিয়েছে, কতবার রক্তাক্ত হয়েছে, তাও আমি জানতে চাই। শ্রেয়া দেরি করল না, একটুও না উদ্বেলিত হয়ে জবাব দিল, একবারও রক্তাক্ত হয়নি। তুর্য তাকালো কপালে ভাঁজ ফেলে। দায়সারাভাবে বাঁকা হেসে বলে উঠল, এটা মিথ্যে। আই হার্ট ইউ। হিট আওয়ার ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লাওয়ার বেডস। গলায় কম্পন শ্রেয়ার। মুখ উঁচিয়ে অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করে, কিন্তু ওটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়ে যাবে। ভালোবাসো বলে সব মাফ। কোমল মনের বউ সামলাতে ঠিক কি পরিমাণ কঠিন হতে হবে বলতো? নাকি শক্তিশালী হতে হবে? এমনিতেই আমার দেহ বলিষ্ঠ। বউ যা কোমল, এই দেহেই জোর খাটিয়ে জড়িয়ে ধরলেই পিষে যাবে। শ্রেয়া কথা কাটানোর জন্য ফতাফত জিজ্ঞেস করে বসল, আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি। সমস্যা হবে না, এমনিতেই অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তা কি আমার জন্য নাকি আমার ভবিষ্যৎ টেমাটুমির জন্য? ভ্রুযুগল কুঁচকে প্রশ্নটা করল তুর্য। শ্রেয়া হতবিহ্বল, হতবুদ্ধি। কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি, টেমাটুমি। তুর্য তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে পার করল কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকেছে শ্রেয়ার। ঢেউ গর্জে উঠছে যেন বক্ষস্থলে। পরক্ষণেই অনুভূত হয় ওষ্ঠ যুগল ধীরে ধীরে ওর সরু নাক খানা স্পর্শ করে, অনবরত নড়তে থাকা ঠোঁটের কার্নিশে নেমে এসেছে। ভেতরটা লুব্ধ শ্রেয়ার। স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাউনি নিক্ষেপ করে ওর সমগ্র বদনে। ফিচেল হেসে কর্ণধারে মুখ নিয়ে বলল, এই যে এভাবে আদর করি, এটার ফলাফল আসবে না। ফলাফলগুলোর নাম আপাতত টেমাটুমি। পরে সুন্দর নাম ভেবে দেব। আর মিসেস শ্রেয়সী আমার বউ, আমার শুভ্রপরী কাল শুক্রবার ভার্সিটি অফ। চাকরি যাবে না, আমাদের ভবিষ্যতের টেমাটুমিও অভাবে ভুগবে না। কিন্তু আফসোস, টেমাটুমির মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এত লজ্জা রেখে তাদের আনা যাবে টেমাটুমির আম্মা। লাল রঙের সাথে এ মুহূর্তে শ্রেয়ার মুখশ্রীর তুলনা করলে মন্দ হবে না। শক্ত বক্ষে চট করে মুখ গুজে ফেলেছে। ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে নরম ওষ্ঠাধরের স্পর্শ এঁকেছে সেই খোলামেলা বুকের বাপাশে। তুর্য শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তারও হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া অস্বাভাবিক হয়ে পড়ল। বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন গেলাম সেদিন থেকে ভিতরে জ্বালাতন শুরু হয়। আমার ক্লান্তির অবসান হওয়ার মাধ্যম আমি রেখে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমেষে ক্ষিপ্র দৃষ্টি ছুঁড়ে মারল তুর্য। ভয় কুকড়ে গেল। আমতা আমতা করে বলে, না, ফেলতে পারেন না। তবুও লাভ হল না। তুর্য আগুনের শিখার ন্যায় জ্বলে উঠল।
ওর ওড়নাটা টেনে নিয়ে নিজের গলায় পেঁচিয়ে পড়ল। কিঞ্চিত থ্রেটের আভাস কণ্ঠে, কড়া সুর বলে উঠল, ভালোবাসি বলো তবেই ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে রোমাঞ্চ করব। ভাই ভাবি আয়ুষী প্রিয় সবাই কিন্তু আরো বাড়িয়ে চড়িয়ে ভাববে। আকস্মাৎ মস্তিষ্ক সজাগ হলো শ্রেয়ার। ও তো এত সময় ভাবেইনি ছাদে উপস্থিত বাকি সবার কথা। লজ্জায় কুকড়ে যেতে মন চাইছে, এখন ওড়না ছাড়া যেতেও পারবে না। ভালোভাবেই দড়িবিহীনী ওকে শক্ত কঠিন বাঁধনে বেঁধে ফেলেছে, সুযোগ পেলেই হেয়ালিপোনায় মাতোয়ারা হওয়া এই সুঠাম দেহী পুরুষ। অদৃশ্য বাঁধন, অথচ কি কঠিন। উপায়ন্তর না মেলায় মনে মনে সাজিয়ে নেয় বর্ণমালা। বুকের ধূপধাপ আওয়াজ সমেত বলল, ভালোবাসি। তুর্য রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়াল, চেহারায় নির্লিপ্ততা ভাবসাব। প্রশ্ন করল, কবে থেকে? শ্রেয়ার এমনিতেই রুদ্ধশ্বাস অবস্থা, তার উপর তুর্যর বেপরোয়া অভ্যেস। জেনে শুনেও ওর সাথে ইচ্ছেকৃত এমন করে। বিয়ে ঠিক হবার পর থেকে। না দেখেই ভালোবাসা। বাহ, বউ আমার রিয়েল লাভার। আই লাভ ইউ টু 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 বউ। শ্রেয়া বেককল বনে গেল। এতবার টু টু টু, আশ্চর্যজনক কাণ্ড। ভারী শরমও লাগছে। প্রতিদিন যেন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হেয়ালিপোনা গম্ভীরতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করে যায় লোকটা। এবার ওর না দিন। হাত পাতে শ্রেয়া। তুর্য ওকে অগ্রাহ্য করে কয়েক কদমে ওর পিছনে গিয়ে দাঁড়াল। তৎক্ষণাৎ মাথায় কিছু অনুভব করল। ওড়নাটা জড়িয়ে দিয়েছে ওর মাথায় তুর্য। হাতটা ধরে সাথে করে নিয়ে এলো আড্ডা স্থানে। ওদের দেখে হইচই করে উঠল সবাই। আয়ুষী তো রীতিমতো খিলখিল করে হেসে গেল। ঠিক কতক্ষণ হিসেব করা হয়নি সময়ের। কখনো কখনো বেহিসেবি অনেক কিছুই ভালো লাগে। সেই রাতে আড্ডা হয় জম্পেশ। তন্মধ্যে আরিয়ানা সবাইকে সাক্ষী রেখেই তুর্যর প্রতি কৃতজ্ঞতা জানায় ওদের এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ক্ষমাও চায়। বিপরীতে তুর্য কেবল এটাই বলে, মানুষের হৃদয়স্থল কাঁচ ন্যায় স্বচ্ছ হলে ত্রিভুবনের সবকিছু সুন্দর। সেই কাঁচ যদি ঘোলাটে হয়ে যায়, আশেপাশের চারিধারের সকল জিনিস কুৎসিত তুচ্ছ। পরের প্রাতঃকালে তোহাস তুর্য হাঁটতে বের হয় বাবার সঙ্গে। দুই ছেলেকে নিজের দুপাশে পেয়ে নুরুল চৌধুরী এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। চিন্তা, কষ্ট, দুঃখ, মানসিক অশান্তি একজন সবল মানুষকেও নেতিয়ে দেয়। মানুষটাকে পরখ করলে মনে হয় সে যেন কত কঠিন রোগে ভুগছে, অসুস্থ। এগুলো থেকে মুক্তি পেলেই সুস্থ আর শান্তি। নুরুল চৌধুরীর ক্ষেত্রেও তাই হল। আজকাল মানুষকে দেখিয়ে তিনি নিজের তাগড়া তাগড়া দুই যুবককে নিয়ে মহানন্দে ঘুরে বেড়াতে পারেন। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসে তিনজন। অদূরে মায়া মায়ের কবরটা। তিনজনই অপলক দৃষ্টে তাকিয়ে রইল। কত শত সেকেন্ড যে পার হলো এর মাঝে সে খেয়াল কারোই নেই। মোবাইলটা বেজে উঠতেই তোহাস একটু ঝক্কি দিয়ে ওঠে। মাকে দেখেনি সে, কিন্তু কল্পনায় খুঁজে পায় প্রতিনিয়ত। মোবাইলটা নিয়ে একপাশে সরে আসে। বাবাকে নিয়ে বাড়িতে এসো। উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন আম্মা এখন বলল। ডায়াবেটিসের রোগী হয়ে এত অনিয়ম করলে চলে? জলদি এসো। হুমকি ধামকি দিয়ে আরিয়ানা টুপ করে কলটা কেটে দিল। তোহাসের মনটা ছেয়ে যায় প্রশান্তিতে নিমিষেই। এক রাতেই আরিয়ানা নিজেকে আরো পাল্টেছে। তুর্যর কথাটা মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয়ের হতে হবে। হৃদযন্ত্রে কোনো রকম ভেজালের অস্তিত্ব রাখা যাবে না। কেননা মেদিনীর সবটা মুগ্ধ হয়ে সুন্দর চক্ষে অনুভব করতে হবে। তোহাস ফিরে এসে বলল, বাবা বাড়িতে চলুন। দেহের কোনো এক অংশে পুরনো অনুভূতিদের উচাটন ক্রমশ বেড়ে গেল। কিছু বলতে পারলেন না নুরুল চৌধুরী।
উনি দুহাত অনুচ্চ অর্থাৎ সামান্য উঁচিয়ে দুই ছেলের কাঁধে রাখে। রাশ ভারী গলায় বলে, ভালোবাসা আগলে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসেজওয়েতে লাঠির ঠক ঠক শব্দ তুলে এগোচ্ছিল। হুট করে তার চোখে বিধে প্রিয়র চুমু খাওয়া। তড়িৎ বেগে দুইবার চুমু খেল মেয়েটা আয়ুষের খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির উপর। লজ্জায় উল্টো ঘুরে ঘরের দিকে হাঁটা ধরল। বিড়বিড় করল, প্রেম করব স্বামীর লগে, দরজা দা লাগাইয়া করব না। শরম নাই? রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমেই ছিল। হাতের ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়, কি বিড়বিড় করেন আম্মা? বেজায় বিরক্ত ফাতেমা। রাগে গজগজ করল, তুই একটা কানপাতা বেডি, সব হুনা লাগব তোর। বিড়বিড় করছি তোরে লাথি মেরে কই পাঠামু ওই বিষয়ে। এডি কি কন আম্মা? আমি কি করছি? করছো নাই, কিন্তু এখন আমার মাথার উপর নাচতেছস। যা চা লইয়া। চা খামু। আনতে হবে না, রহিমা খালা বসুন। আমি এনেছি দাদি। আদুরে নম্র কণ্ঠস্বরটা শুনে কান খাড়া হয়ে ওঠে ফাতেমা চৌধুরীর। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপ হাতে দরজায় দাঁড়িয়ে, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলানো। উনি ভূত দেখার মতন করে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। নিচু কণ্ঠে বলল, তুমি? আরিয়ানা প্রশ্নটা উপেক্ষা করে এগিয়ে এলো। মেহরিমা শিখিয়ে পড়িয়ে দিয়েছে কিভাবে দাদির মন জয় করতে হবে। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখল সে। নিচে যেতে আপনার কষ্ট হবে তাই উপরেই নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠে দৃঢ়তা টানে। তোমার হাতের চা খাবো না। কেন? বিরস স্বর আরিয়ানার। যদি কিছু মিশিয়ে আনো। গটগট করে কাপটা হাতে তুলে নিজে চুমুক বসালো আরিয়ানা। তৎপরে বলল, বেঁচে আছি দাদি। আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বাঁচার সুযোগ দিন। কয়েক পল ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠল, দিমু। এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরা দিলা, এইডাই খায়ালই। আরিয়ানা স্মিত হাসল। সেই হাসতেই যেন মুক্ত ঝরছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখল নিষ্পলক অক্ষিতে ফাতেমা চৌধুরী ও রহিমা। কুরবানির ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী পরিবার গ্রামে এলো। বিশাল বর্ষর একটা গরু কিনেছেন চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন। গ্রামে বহু বছর না আসায় আগে রাধা পাকা উপরে টিনের চাল দেওয়া দুটো ঘর রয়ে গিয়েছে। উঠোন পেরিয়ে এ ঘর থেকে ওই ঘরে যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকবে ভেবে এরকম ঘর তুলে রাখা, কিন্তু ব্যস্ত জীবন ফেলে রেখে গ্রামমুখী হয় কয়জন। মেহরিমা বেতের মোড়ায় বসে তিন পুত্রবধূর আলামত দেখছেন। তিনজনেই জেদ ধরেছে আজ শিল নোড়ায় মশলা বাটার, শহরে ব্লেন্ডারে কাম চালিয়ে এখন কাঁচা হাতে এসব কি পারবে। তবুও প্রবল চেষ্টা তিনজনের। শ্রেয়া এক প্রকার যুদ্ধই চালাচ্ছে। যে করেই হোক দারচিনি একদম মিশ করেই সারবেও। ত্রিহা বার কতক বলেছে প্রিয়কে এসব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু শুনতে অপারগ। এখানে এসে রহিমা খালার একজন সখী হল, তার নাম কুসুম। কুসুম খালা বলেই ডাকে সবাই। পাশের বাড়িতেই থাকেন তিনি। উনি তিনজনের উদ্দেশ্য বলে উঠলেন, আজকাল এমন বউ পাওয়াই যায় না। আমার পোলার বউদা সারাদিন খায় আর ঘুমায়। তোমাগো মতো শহর থাইকাই তো প্রেম কইরা বিয়া কইরা আনছিল আমার পোলাডা। নিজের ঘরের সব তেতো, পরের ঘরের সব কিছুই মিষ্টি। মহিলার কথার পৃষ্ঠে হাসি মুখে বলে উঠলেন মেহেরিমা। কথার মারপেস বুঝতে পেরে শ্রেয়া নিঃশব্দে হাসল। কে জানে কুসুম খালা বুঝল কিনা। কি নীরবে তীরটাই না ছুড়লেন মেহেরিমা চৌধুরী। শিলনোড়ায় মশলা বেটে হাতের অবস্থা নাজেহাল আরিয়ানার। তবুও আনন্দ পেল সে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের খাবার উঠোনের একপাশে গর্ত করে চুলো বানিয়ে রাঁধা হবে।
ইতোমধ্যেই ইট দিয়ে চুলা বানানোর কাজ সমাপ্ত হয়েছে। শ্রেয়া খয়েরি রঙের শাড়িটা নিয়ে এলো। তুর্য ওর হাত থেকে বোতলটা নিয়ে অভিজ্ঞদের মতো ঝটপট আগুন জ্বালিয়ে ফেলল। বহিঃশিখা জ্বলছে। তুর্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরনের কালো শার্টটা ঘেমে একাকার। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লঘু স্বরে বলে উঠল, তোমাকে সবসময় নতুন বউ বউ লাগে কেন বলো তো? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি পরে মাথায় ঘোমটা টানলে, এতে মনে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ তুমি। বুকের বাঁ পাশটা ধক করে ওঠে। তোমাকে একটু না দেখতে পেলে মন চায় এ পাশের হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরী। শ্রেয়া চারপাশে এক নজর মেলে দেখল। তুর্যের গা ঘেঁষে দাঁড়ালো। অতপর ঢিমে তালে হাতে হাত রাখল। মুষ্টিবদ্ধ করে ফেলল তুর্যকে তাৎক্ষণিকভাবেই। মোহনীয় স্বরে বলে উঠল শ্রেয়া, আমি আপনার সাথে মিশে থাকব, চিরকাল মিশে থাকব। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গল্পটি শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।